আজকের গল্প মিথ্যে চুরির আরো। অনেকদিন আগে হোশিয়ারপুর নামে এক সুন্দর গ্রাম ছিল, যে গ্রামে সবাই একসাথে মিলেমিশে থাকত। সেই গ্রামের মোড়লের নাম ছিল ধর্মবীর। গ্রামের সবাই তাকে ধর্মবীর কাকা বলে ডাকত। কাকা ছিল খুব বুদ্ধিমান আর সৎ স্বভাবের মানুষ। যখনই কেউ কোনো মুশকিলে পড়ত, তো সেই সমস্যার সমাধানের জন্য সবাই যেত ধর্মবীর কাকার কাছে। কাকা নিজের অভিজ্ঞতা আর ধারালো বুদ্ধি দিয়ে সব সমস্যার সমাধান করে দিত চুটকি বাঁচিয়ে। সেই গ্রামে ছিল এক মুদির দোকান, আর সেই দোকানের মালিক ছিল মোটু সিং। সে ছিল যেমন লোভী তেমনি জোচ্চোর। গ্রামের একটিমাত্র মুদির দোকান হওয়ায় সে নিজের মনের মতো জিনিসপত্রের দাম রাখত। সবাই জানত সে কতটা জোচ্চোর, কিন্তু নিরুপায় হয়ে সেই দোকান থেকেই জিনিসপত্র কিনতে তারা বাধ্য ছিল। একদিন বিকেল বেলায় মোটু সিং নিজের দোকানে বসে সারা দিনের হিসেব করছিল। 1000, 2000, 3000, 4000, আরে পুরো 5000। আরে বাহ, আজকে তো পুরো 5000 টাকার কামাই হয়েছে। চলো এবার বাড়ি ফেরা যাক, ভালোই বোকা বানানো গেছে সবাইকে। তারপর মোটু সমস্ত টাকা পয়সা একটা থলেতে ভরে বাড়ির দিকে রওনা হলো। রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ করে তার ফোনটা বেজে উঠল। সে যেই পকেট থেকে ফোনটা বের করলো কথা বলার জন্য, তার পয়সার থলেটা মাটিতে পড়ে গেল। মোটু খেয়ালই করল না যে থলেটা পড়ে গেছে, আর সে ফোনে কথা বলতে বলতে বাড়ির দিকে হাঁটতে থাকলো। কিছুক্ষণ পর সে বাড়ি পৌঁছলে টাকার থলেটা বের করার জন্য পকেটে হাত দিল। থলেটা গায়েব ছিল। আরে আরে আরে, আমার টাকার থলে কোথায় গেল? হায় রে, আজকেই ভালো কামাই হয়েছিল, কোথায় গেল আমার টাকার থলেটা? মনে হয় কোথাও পড়ে গেছে রাস্তায়। অন্য কারোর হাতে আসার আগে যাই তাড়াতাড়ি খুঁজে গিয়ে। তারপর সে তাড়াহুড়ো করে তার টাকার থলিটা খুঁজতে খুঁজতে নিজের দোকানের দিকে হাঁটতে লাগলো। বিশাল বড়ির জন্য হাঁটতে হাঁটতে তার শ্বাসকষ্ট হচ্ছিল, আর সে ঠিক করে হাঁটতেও পারছিল না। তা সত্ত্বেও তার সারা দিনের রোজগার, তাও 5000 টাকার মায়া সে ছাড়তে পারছিল না। কোনো রকমে বিশাল ভুঁড়িটা নিয়ে টানতে টানতে যখন সে তার দোকানের দিকে যাচ্ছিল, তার নজর পড়ল সেই রাস্তা দিয়ে হেঁটে আসা ভোলুর ওপর। ভোলু ছিল এক গরিব চাষি, কিন্তু ভীষণ সৎ এবং নিষ্ঠাবান। সারাদিন হাড় ভাঙা খাটুনি করে কোনো রকমে সে তার উপার্জন করত। ভোলুকে দেখে মোটু সিংয়ের কিছু একটা ভাবল, তারপর বলল, এই ভোলু, আগে শেঠজি। কোথায় যাচ্ছিস? আগে পাশের গ্রামে মজুরি করতে। আমার একটা কাজ করবি, তোকে আমি 500 টাকা দেব। 500 টাকা শেঠজি? হ্যাঁ হ্যাঁ, 500 টাকা। আমি জানি সারাদিন খেটেও তুই 200 থেকে 300 টাকা কামাবি। বল, করবি আমার কাজটা? হ্যাঁ হ্যাঁ শেঠজি, নিশ্চয়, বলুন কি করতে হবে। ঠিক আছে, মন দিয়ে শোন। আমি যখন রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলাম, আমার টাকার থলেটা রাস্তায় কোথাও পড়ে গেছে হবে। তুই একটা কাজ কর, দৌড়ে যা আমার দোকানের দিকে। কোথাও না কোথাও আমার থলেটা নিশ্চয়ই পড়ে পাবি। অন্য কারো হাতে আসার আগে যা আমার থলেটা খুঁজে নিয়ে আয়। কিন্তু শেঠজি, এইটুকু কাজের জন্য আপনি আমায় 500 টাকা দেবেন? ওরে গাধা, এভাবেই সময় নষ্ট করবি তো অন্য কারোর হাতে পড়ে যাবে। এই বিশাল কুড়ি নিয়ে দম আটকে আসছে আমার, ঠিক করে হাঁটতেও পারছি না। আমার শরীর ঠিক থাকলে তোর মতো অশিক্ষিত গাধার মুখে কেন লাগতাম? এবার যা তাড়াতাড়ি, না হলে আমার বড় লোকসান করিয়ে দিবি। হ্যাঁ হ্যাঁ শেঠজি, এক্ষুনি যাচ্ছি আমি। 500 টাকা ভোলুর জন্য অনেক টাকা, আর তাড়াহুড়ো করে মোটুর টাকার থলেটা খুঁজতে বেরিয়ে গেল। ভোলুকে কাজে লাগিয়ে দিয়ে মোটু নিজের বাড়ির দিকে ফিরে চলল। বেশ কিছুক্ষণ এদিক ওদিক খোঁজার পর ভোলু ঘাসের ওপর মোটুর টাকার থলেটা পড়ে থাকতে দেখল। ঘন ঘাসের জন্য অন্য কারোর চোখে সেটা পড়েনি। টাকার থলেটা পাওয়ার পর ভোলু খুব খুশি হলো, আর সঙ্গে সঙ্গে সেটা মোটুর কাছে নিয়ে এলো। সে বলল, আরে শেঠজি, এই নিন আপনার টাকার থলে। এই রাস্তার কিনারে পড়েছিল, দেখে নিন পুরো টাকাটা আছে তো। টাকার থলেটা দেখে লোভী মোটুর প্রাণ ফিরে এলো, আর সে দেখলো টাকাটাও পুরো রয়েছে।
এবারে শর্ত অনুযায়ী মোটু সিংয়ের ভলুকে 500 টাকা দেওয়ার কথা। লোভী মোটুর মাথায় একটা ফোন দিয়ে এলো আর সে ভলুকে বলল, আরে বাহ, তুই তো খুব হুঁশিয়ার, পুরস্কারের টাকাটা আগের থেকেই সরিয়ে নিয়েছিস। তার সততার উপর সন্দেহ করছে দেখে ভলুর ভীষণ রাগ হলো। সে বলল, শেঠজি, আপনি কি বলতে চাইছেন খুলে বলুন। আরে ভলু, এতটা ভান করিস না। আমার থলিতে 5,500 টাকা ছিল, তুই নিজের 500 টাকাটা সরিয়ে নিয়ে আমার থলিটা ফেরত দিয়েছিস, আর এখন থলিটায় মোট 5,000 টাকাই আছে। এবারে ভলুর রাগ সীমা ছাড়িয়ে গেল আর সে রেগে আগুন হয়ে পড়ল, আরে আপনার এত সাহস যে আপনি আমার সততার উপর সন্দেহ করছেন? যদি টাকাটা নাই দেওয়ার হয় তো বাহানা বানাবেন না। এবারে আমি আমার টাকার অধিকারটা নিয়েই ছাড়বো। হয় আমার পাওনা টাকাটা দিয়ে দিন, বা চলুন মোড়ল মশাইয়ের কাছে। হ্যাঁ হ্যাঁ, চল মোড়ল মশাইয়ের কাছে। গ্রামের আর 5টা লোকেরাও জানুক তুই কতটা সৎ। তারপর দুজনে মোড়ল কাকা ধর্মবীরের কাছে চলল। মোড়ল মশাইয়ের কাছে পৌঁছে ভলু সমস্ত কথা মোড়ল মশাইকে জানালো। ভলুর কথা শুনে মোড়ল মশাইয়ের বুঝতে বাকি রইল না যে মোটু পুরস্কারের টাকাটা দিতে চায় না, আর এই জন্যই তার উপর মিথ্যে আরোপ লাগাচ্ছে। যেহেতু মোটু সিং ছিল ভীষণ কিপ্টে আর জোচ্চোর, এবারে সমস্ত সিদ্ধান্ত গ্রামের মোড়ল ধর্মবীরের হাতে এলো। আর আমাদের ধর্মবীর কাকামশাই ঠিক যেন হোশিয়ারপুরের সুপারস্টার রজনীকান্ত, যার স্টাইল আর কথা বলার ভঙ্গি ছিল অদ্ভুত মজার। মোটু সিং আর ভলু দুজনের পুরো কথা শুনে ধর্মবীর কাকা বলল, মোটু, তুই নিশ্চিত যে তোমার টাকার থলেতে 5,500 টাকাই ছিল? হ্যাঁ মোড়ল মশাই, পুরোপুরি 5,500 টাকাই ছিল। তারপর মোড়ল মশাই ভলুর পকেট খুঁজলেন, কিন্তু সেখানে কিছুই পেলেন না। তখন কাকা বলল, আরে বড়, তুই কি বোকা রে? মোটু তো বারবার বলছি যে ওর থলেতে পুরো 5,500 টাকা, কিন্তু আমরা সবাই দেখলাম যে থলেতে শুধু 5,000 টাকা আছে। তাহলে তুই কি করে ঠিক করলি যে এই থলেটা মোটু সিং এর? এটা তো মোটু সিং এর নয়। না, তুই রেখে নে, এই লাওয়ারিশ টাকার থলিটা নিজের কাছে রাখ। মোটু সিং, তুই নিজে গিয়ে খুঁজে দেখ তোর টাকার থলেটা কোথাও পড়ে আছে নিশ্চয়ই। একটু হাঁটাচলা করলে তো তোর মোটা পাওটাও কম পড়বে। রেগে আগুন মোটু সিং মোড়ল মশাইয়ের সামনে কিছু না বলতে পেরে বেচারা ভলুকে চোখ পাকাতে লাগলো। এর মধ্যে মোড়ল মশাই বলল, আরে মোটু, আমার বাড়ির বাইরে লাগানো টিউবলাইটটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ মোড়ল মশাই, পাচ্ছি। তুই কি চাস তোকে মেরে জোয়াকে বানিয়ে দিই? না না, একদমই নয় মোড়ল মশাই। তাহলে ভলুকে চোখ দেখানো বন্ধ কর, বুঝলি? এই ধর্মবীর কাকা থাকতে যদি কেউ গ্রামের কোনো অবলা অসহায় মানুষকে উত্তপ্ত করার কথা ভাববে, তাহলে কাকা তাকে জানিস তো, কাকা তাকে ছেড়ে কথা বলবে না। কাকার এরকম ফিল্মি আন্দাজ দেখে আশেপাশের সমস্ত লোকজন জোরে জোরে হাততালি আর সিটি দিতে লাগলো। আর বাইরা, হ্যাঁ তোমরা যারা এই গল্পটা দেখে একটু একটু হাসছো, ভাই সাবস্ক্রাইব তো করে নাও এই চ্যানেলটাকে, তবেই তো আমার আগামী গল্পগুলো দেখতে পাবে। আজকের গল্প লোভী কাঠুরে। অনেক অনেক দিন আগেকার কথা। মাধবপুর নামে এক সুন্দর গ্রামে পরম নামে এক কাঠুরে থাকত। পরম প্রতিদিন বনে যেত এবং সেখান থেকে কাঠ কেটে এনে শহরে বিক্রি করত। কিন্তু লোভে পড়ে একদিন দেখতে দেখতে পরম গ্রামের পাশের জঙ্গলের সব গাছ কেটে ফেলে। তারপরে সে ভাবল, আমি এখানকার সব গাছ কেটে ফেলেছি এবং সেগুলো থেকে ভালো লাভ করেছি। শুনেছি বনের মাঝখানে অনেক বড় বড় গাছ আছে, এগুলো কেটে বিক্রি করে অনেক টাকা আয় হবে। তারপর সে কুড়াল নিয়ে গভীর জঙ্গলে চলে গেল। কিছুক্ষণ হাঁটার পর একদল গাছ দেখতে পেল সে। সেই দলের সমস্ত গাছ অনেক বড় বড় আর মোটা মোটা। এই তো, এতদিন ধরে এই গাছগুলোই তো খুঁজছিলাম, এখন আমি খুব তাড়াতাড়ি ধনী হব। তারপর পরম একটা গাছের কাছে গেল এবং গাছের গায়ে কুঠার দিয়ে আঘাত করতেই সে খুব জোরে একটা শব্দ শুনতে পেল। ভাই,
দয়া করে আমায় মেরো না। আমায় মারছো কেন? আমি তোমার কি ক্ষতি করেছি? আমাদেরও তো ব্যথা লাগে। আচমকা শব্দে সে ভয় পেয়ে গেল। পরম দেখল যে গাছটা মিটমিট করে তাকিয়ে আছে আর কথা বলছে। সে বলতে লাগলো, আরে বা, এই প্রথম দেখলাম একটা গাছের ব্যথা লাগে আর কথাও বলছে। আর এই গাছটা বিক্রি করে তো আমি অনেক টাকা পাবো। এবং সে আবার গাছটা কাটতে লাগলো। গাছটা বলল, হে বনদেব, আমায় রক্ষা করো। এই মানুষটা আমাকে মেরেই ফেলবে। তারপর হঠাৎ প্রবল বিদ্যুতের ঝলকানি হলো এবং বনদেবতা উপস্থিত হয়ে বললেন, ওরে মানব, তুই এত লোভী আর স্বার্থপর হয়ে গেছিস। এভাবেই যদি গাছ কাটতে থাকিস তাহলে শ্বাস নেওয়ার জন্য বিশুদ্ধ বাতাস আর সুস্বাদু ফল কোথা থেকে পাবি? তুই কি বুঝতে পারিস যে এভাবেই তুই তোর পরের প্রজন্মের ক্ষতি করছিস? পৃথিবীতে গাছ না থাকলে মানুষ বাঁচবে কি করে? বনদেবতার কথা শুনে পরম তার ভুল বুঝতে পারে এবং হাত জোর করে প্রণাম করল। আমায় ক্ষমা করুন, আমি ভুল বুঝতে পেরেছি। কিন্তু আমি কি করব? কাঠ বিক্রি করাই তো আমার একমাত্র উপার্জন। আপনি বলুন, আমি গাছ না কাটলে টাকা কোথায় পাবো? না খেতে পেয়ে মরে যাব। তারপর বনদেবতা গাছের ফলগুলোকে টাকা বানিয়ে দিল। এত টাকা দেখে পরম খুশি হয়ে বলল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ঈশ্বর। আজ থেকে আমি প্রকৃতির কোনো ক্ষতি করব না। এবং এখন আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি এখনো পর্যন্ত যতগুলো গাছ কেটেছি তার চেয়ে বেশি গাছ লাগাবো। তারপর তার প্রতিশ্রুতি অনুসারে পরম অনেক গাছ লাগিয়ে তাদের যত্ন নিতে শুরু করলো এবং শেষে বলল, বন্ধুরা, আমি বুঝতে পেরেছি গাছ না থাকলে আমাদের কি ক্ষতি হবে। আপনিও যদি এর থেকে কিছু শিক্ষা পেয়ে থাকেন তবে অবশ্যই জীবনে অন্তত একটা গাছ লাগান এবং তাকে আপনার পরিবারের সদস্যের মতো যত্ন নিন। আর হ্যাঁ, এই গল্পটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে আমরা আমাদের মা রূপী পৃথিবীকে সবুজ করে তুলতে পারি। এরকম মজার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ। আজকের গল্প লোভী দোকানদার। মোহনপুর নামে এক সুন্দর গ্রাম ছিল, যেই গ্রামে সবাই একসাথে মিলেমিশে থাকত। সেই গ্রামে একটাই মুদির দোকান ছিল, যার মালিককে গ্রামের সবাই মোটু মুদি বলে ডাকত। সে ভীষণ লোভী আর অসৎ ছিল। যেহেতু পুরো গ্রামে একটাই মুদির দোকান ছিল, মোটু মুদি এরই সুযোগ নিত। সে শহর থেকে সস্তা দামে জিনিস কিনে নিয়ে এসে সেগুলোকে চড়া দামে গ্রামের লোকেদের কাছে বিক্রি করত আর অনেক অনেক লাভ করত। দিওয়ালি প্রায় এসে গেছিল, তাই মোটু শহরের বড় গোদাম থেকে আতশবাজি কেনার জন্য পৌঁছে গেল। মোটুকে দেখে গোদামের মালিক রামলাল বলল, আসুন আসুন মোটু বাবু, এবারে দেখছি একটু তাড়াতাড়ি এসে গেলেন দিওয়ালির জিনিস নিতে। বলুন কোন কোন ব্র্যান্ডের আতশবাজি আপনার জন্য প্যাক করে দিই। আরে, গ্রামের লোকগুলো কি জানে ব্র্যান্ডের ব্যাপারে? ওদের শুধু আতশবাজি হলেই হলো। ওদেরকে যদি ব্র্যান্ডের জিনিস বিক্রি করি তাহলে আমার এই মোটা পেটটা ভরবে কেমন করে? তুমি আমায় গত বছরের ওই আতশবাজিগুলো দেখাও, যেগুলো এখন আর কেউ তোমার থেকে কিনছে না। এমনিতেও তুমি সেগুলো ফেলেই দেবে, তার চেয়ে বরং আমায় দিয়ে দাও। তার বদলে আমি তোমায় কিছু টাকা দিয়ে দেব, এতে তোমারও ফায়দা হবে আর আমারও কাজ হয়ে যাবে। এই দিওয়ালিতে মোটা ইনকামও তো করতে হবে। তারপর মোটু সেই পুরনো আতশবাজিগুলো নিয়ে গ্রামে ফিরে এলো এবং গ্রামের বাচ্চাদের সেগুলো চড়া দামে বিক্রি করে দিল। দিওয়ালির দিন সরপঞ্চের ছেলেও মোটুর দোকান থেকে নিয়ে আসা আতশবাজি জ্বালানোর চেষ্টা করছিল, কিন্তু অনেক চেষ্টা করেও কোনো আতশবাজি ফাটল না। এই সব কিছু সরপঞ্চজি দূর থেকে দাঁড়িয়ে দেখছিলেন।
তারপর নিরাশ হয়ে চিন্টু তার বাবার কাছে গিয়ে বলল, দেখো না বাবা, আমার একটাও আতশবাজি ফাটলো না। এর মধ্যে মোহনলালও সেখানে এসে সরপঞ্চজিকে বলল, আরে সরপঞ্চজি, কি ব্যাপার বলুন তো, গ্রামের সব ঠিক আছে তো? এবারে দিওয়ালির আতশবাজির কোনো আওয়াজই আসছে না, মনেই হচ্ছে না যে দিওয়ালি বানানো হচ্ছে গ্রামে। পরের দিন সকালবেলায় এক ব্যক্তি সরপঞ্চজির কাছে এসে বলল, সরপঞ্চজি, মোটু দোকানদারের বিরুদ্ধে আমার একটা নালিশ আছে। একে তো সে ভীষণ চড়া দামে আতশবাজি বিক্রি করছে, আর তা সত্ত্বেও একটাও আতশবাজি ফাটলো না, সবগুলোই বেকার বেরোলো। এর মধ্যে আরো কিছু লোক সেখানে জমা হয়ে গেল, কারণ তাদের আতশবাজিগুলো ফাটছিল না। তারপর সবাই মিলে সরপঞ্চজিকে সাথে করে মোটুর দোকানে পৌঁছলো। কি হে মোটু, এই সবার মতে তোমার দোকান থেকে কেনা আতশবাজির একটাও ফাটেনি, এমনকি আমি নিজেও দেখেছি আমার সব আতশবাজিগুলো বেকার বেরিয়েছে। কি ব্যাপার বলো তো? সরপঞ্চজি, এখন আমি আর আতশবাজি তো বাড়িতে বানাই না, এগুলো তো সব ওখান থেকেই এরকম এসেছে, এতে আমার কি করার উপায় আছে বলুন? ওখান থেকে মানে সেই শহরের রামলালজির গোদাম থেকে। দাঁড়াও, আমি এক্ষুনি জেনে নিচ্ছি ব্যাপারটা কি আসলে। রামলাল তো আমার বন্ধু। তারপর সরপঞ্চজি শহরের গোদামের মালিক রামলালকে ফোন করে বললেন, আরে রামলালজি, অন্তত আমাদের বন্ধুত্বের খেয়াল করতেন। আপনিও আমাদের গ্রামের মোটুকে এমন আতশবাজি দিয়েছেন, একটাও তো ফাটলো না। আরে সরপঞ্চজি, এতে আমার কোনো দোষ নেই। আমি তো আগেই মোটুকে বলেছিলাম যে পুরনো আতশবাজিগুলো নিয়ে যেও না, ওগুলো ফাটবে না, কিন্তু ও যে আমার কোনো কথাই শুনলো না, আর একদম জলের দামে সমস্ত আতশবাজিগুলো নিয়ে গেল। ও বলছিল যে এই দিওয়ালিতে ও নাকি মোটা টাকা কামাবে। সত্যিটা জানার পর সরপঞ্চজি ভীষণ রেগে গেলেন আর বললেন, আরে মোটু, তুই তো খুব চিটিংবাজ। একেই তো এত বেশি দাম, তার উপর সবগুলোই বেকার। তোর লোভের কোনো সীমা রইল না আর। তোর এই লোভ আজকে তোর দিওয়ালি মানাবে। গ্রামবাসীরা চলো, আজকে এই মোটুকে আচ্ছা করে শিক্ষা দিই, যার জন্য সমস্ত গ্রামের দিওয়ালিটা খারাপ হয়ে গেল। আর তারপর রেগে আগুন গ্রামবাসীরা আচ্ছা করে মোটু দোকানদারকে পিটিয়ে শিক্ষা দিল। আজকের এই গল্পটা ভালো লেগে থাকলে লাইক বাটনটা প্রেস করুন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যেন। তাহলেই আরও অনেক অনেক মজার গল্প নিয়ে আমরা আবার হাজির হব আপনাদের কাছে। ধন্যবাদ।